তো হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পর প্রায় 18 দিনের কাছাকাছি হতে গেল, তারপরে তোমাদের কাছে ভিডিওতে আসছি। একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, বাড়ি গেছিলাম, কয়েকজনের সাথে দেখা হয়েছে, সৌম্যদীপও এসেছিল। তো বন্ধুরা, আজকের যে কথা সেটা হচ্ছে তোমাদের কাছে এসএসসিজিডি মেডিকেল ব্যাপার নিয়ে, এসএসসিজিডি ফিজিক্যাল ব্যাপার নিয়ে, আর নতুন ভ্যাকেন্সি নিয়ে। টপিকটা আমি তোমাদেরকে বলে দিলাম, এরপর কথাগুলো মন দিয়ে শুনবে। যারা নতুন ভ্যাকেন্সির জন্য ভাবছো যে কি করব, আগে বই কিনো, বই কিনে পড়াশোনা করো। অনেকে জানে না যে আমি কি করি, আমি নিজে জব করি, তাই আমি তোমাদেরকে হেল্প করি। তাই তোমাদেরকে বলে রাখছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তোমাদেরই কাজে লাগবে। আর হচ্ছে যে যারা বই কিনোনি তারা এখনও পর্যন্ত বলছি বই কিনে নাও, সব থেকে ভালো হবে বই কিনে নিলে। বই কিনে পড়াশোনা করো, এর আগে কোনো কিচ্ছু নেই। আর যারা ফিজিক্যালের জন্য ভাবছো যে দাদা ফিজিক্যাল কবে হবে, কখন হবে, কেমন হবে, তো তাদেরকে আমি বলবো যে দেখো, ফিজিক্যালের ব্যাপার নিয়ে তোমাদেরকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ফিজিক্যালের ব্যাপার নিয়ে তোমাদেরকে প্রতিদিন কিন্তু রানিং করতে হবে, তবেই হবে, না হলে কিন্তু হবে না। মেন কথা হচ্ছে এটাই। তো সেই হিসাবে তোমরা প্রতিদিন রানিং করো, 1 মিনিট করে রানিং করলেও কেউ বলবে যে দাদা হাঁপিয়ে যায়, কেউ বলে দাদা আমি 10 মিনিট করলেও হাঁপিয়ে যাই। তো এটা তো কিন্তু প্রথম প্রথম সবারই হবে, আমরা কেউ প্রথমে রানিং বেশি করতে পারি না। যত দিন রানিং প্র্যাকটিস করবে ততই তোমাদের ক্ষেত্রে ভালো হবে। তো এটার জন্য রানিং প্রস্তুতি করতে থাকো। এখন কোনো ছেলে যদি বলে দাদা টাকা না দিলে হয় না, দেখো, তুমি যদি রানিং না পারো আর তোমার কাছে যদি প্রচুর টাকা থাকে, তোমাকে কারো বাবার ক্ষমতা নেই রানিং পাস করিয়ে দেবে। কথাটা কান খুলে শুনে রাখো। কারো হাইট কম, সে যদি বলে আমার প্রচুর টাকা, টাকা দিয়ে কি সে হাইটটা বাড়াতে পারবে? না পাস হবে? সেখানে 10টা ছেলের মাঝে তাকে যখন দাঁড় করানো হবে, সবাই বলবে যে এই ছেলেটার 170 সেন্টিমিটারের থেকে হাইট কম আছে, তাহলে এ পাস কিভাবে হতে পারে? তখন যে সেখানে রিক্রুটমেন্ট করছে তার উপরে আঙুল উঠবে, তার উপরে সবাই হাত তুলবে। তো এই জন্য কোনো দিনই মনে রাখবে যে এই সব মিথ্যা কথা যারা বলে তোমাদেরকে বোঝাচ্ছে না, তারা গেটের ভেতরে কোনো দিনই ঢোকে না। তারা বাইরে থেকে শুধু ভুং ভাং বকে ছেলে মেয়েদেরকে ভাতাবাজি মেরে টাকা আদায় করার চেষ্টা করে। তাই ওদের থেকে দূরে থাকবে। এবং আর একটা মেন কথা হচ্ছে যে মেডিকেলের ব্যাপারে, মেডিকেলে যা কিছু সমস্যা আছে কোনো দালাল কেউ পাস করাতে পারবে না। তোমার দাঁত নেই, দাঁত লাগালে তবেই পাস করবে। পরিষ্কার কথা, মেডিকেলে হ্যাঁ নাতে কাজ চলে, হবে না কি হবে, এই দুটোই হয়, ফিট আর আনফিট, বাংলা ইংরেজিতে বলতে গেলে। তো সেখানে ভয়ের কিছু না, তোমার যা সমস্যা আছে সেই সমস্যা ঠিক করবে তবেই হবে। অনেক ছেলে আছে আমার সাথেও যারা রাজমিস্ত্রির কাজ করতো বাইরে গিয়ে, হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরে গিয়ে, তারা কষ্ট করেছে, সেখানে থেকে চাকরি জন্য মেহনত করেছে, পাস করেছে, চাকরি পেয়েছে। অনেকের হয়তো আমার কথা শুনতে খারাপ লাগে, কিন্তু ভাই আমি এটাই বলে দিই যে জীবনে কষ্ট না করলে কিন্তু হয় না। আমি দিয়েছিলাম প্রথম এসএসসি, ঠিক কথা, আমি প্রথমে পেয়েছি। আমাদের সময় কেউ বলে সহজ ছিল, আমাদের সময় কীটা সহজ ছিল ভাই? রানিংও 5 কিলোমিটার হতো, চেস্ট হাইট ওয়েট যা ছিল তখনও, এখনও তাই হচ্ছে। আমাদের সময় মেডিকেল যা হতো এখনও মেডিকেল তাই হচ্ছে। এরপর আসছে পরীক্ষার প্রশ্ন। পরীক্ষা বলছে দাদা তোমাদের সময় নেগেটিভ ছিল না, ঠিক তো? আমাদের সময় কি পরীক্ষা ছিল? হাতে লেখা পরীক্ষা। আমরা লিখতে গিয়ে কি করি, স্কুলের খাতায়, টিউশনের খাতায় ম্যাক্সিমাম একটা দুটা করে তো ভুল হয়েই যায়। আর আমাদের পরীক্ষায় 100টা প্রশ্নের মধ্যে একটা ভুল করা চলবে না। ভুল করা চলবে না, ভুল করলে নাম্বার কাটবে না, এটা ঠিক। কিন্তু ভুল যদি করে দাও পুরো খাতাটাই বাতিল হয়ে যাবে, সেখানে হোয়াইটনার মারা চলবে না। আর ছেলেমেয়েরা এই জিনিসটা ব্যাপারে জানতো না, অনেকে ভুল করে দিত, তারপরে হোয়াইটনার মারতো, খাতা ক্যান্সেল হয়ে যেত। এটা হচ্ছে সব থেকে বড় আমাদের প্রবলেম। নেগেটিভ মার্কিংয়ে তোমার কি হয়, একটা প্রশ্নের উত্তর ভুল দিলে তোমার দেখা গেল 1 নাম্বার কি আধা নাম্বার কাটা গেল, ঠিক আছে, একের আধা। আমাদের সময় কি হলো যে একটা প্রশ্নের উত্তর যদি ভুল করে দিলে, তারপরে মনে হলো যে প্রশ্নটা এটা না ওটা হবে, তুমি আর ঠিক করতে পারবে না। এটা সব থেকে বড় প্রবলেম ছিল। তাই পরীক্ষাটা তখন টাফ ছিল, এখন টাফ নয়, কথাটা মনে রাখবে। হাতে লেখা পরীক্ষা সব দিনই টাফ হয়। কম্পিউটারের ভার্সনের থেকে কম্পিউটার চেঞ্জ করা যায়। যারা জানে না, যারা আগে পরীক্ষা দিয়েছে তারা বলবে যে কোন পরীক্ষাটা টাফ ছিল। আর যারা নতুন ছেলে তাদের অনেকে বলবে দাদা তখন ভ্যাকেন্সি অনেক বেরিয়েছিল, চাকরি হয়ে গেছে, তাদের জীবনও কিছু হবে না। তার কারণ তাদের তখনও মুশকিল, এখনও মুশকিল। যেটা জানো না সেটা নিয়ে বলবে না, কারণ সেই সময় তোমাদের বয়সও হয়নি। তাই সেইগুলো নিয়ে বললে নিজেকেই বোকামির মতন লাগে, তাই সেটা না জেনে শুনে বলবে না তোমরা। যারা চেষ্টা করছো মন দিয়ে তারা লেগে থাকো, তবেই হবে ভাই, নাহলে কিন্তু মুশকিল আছে। আরেকটা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে বলি, মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে কি সুবিধা, কি ছাড়? ছাড় বলে দুনিয়াতে কোনো কিচ্ছু নেই। অনেকে বলে দাদা জেনারেলদের থেকে এসটিদের ছাড় আছে, কি করে ছাড় আছে? তোমার গ্রামেই দেখো কতগুলো আদিবাসী ছেলে আছে আর কতগুলো আদিবাসী মেয়ে আছে। যদি দেখা গেল সেখানে 30টা আদিবাসী মেয়ে আছে
আর 30টা মানে 20টা আদিবাসী ছেলে আছে, তার মধ্যে দেখবে যা ম্যাক্সিমামই মাধ্যমিক পাস। আর আদিবাসীদের প্রত্যেক গ্রামে তুমি দেখো যে সব কতগুলো ছেলে আছে কতগুলো মেয়ে আছে, আর ভ্যাকেন্সি কতগুলো বেরোচ্ছে। তাহলে ওদের ভ্যাকেন্সি যদি দেখা গেল যে 200টা থাকে, সেখানে দেখা গেল যে 1200 ছেলে মেয়ে ওরা লাইন দিচ্ছে। তাহলে ভ্যাকেন্সির সাথে ওদের অনেক কম্পিটিশান হয়, জেনারেলের থেকেও বেশি কম্পিটিশান। মেন কথা হচ্ছে এটাই। আর এসটিদের সিটে জেনারেলকে তো দিবে না, এটা মনে রাখবে, কোনো দিনই দিবে না। কারণ তুমি জেনারেল হয়ে আদিবাসীদের সিট কেন নিতে পারবে? কোনো দিনই পারবে না। কারণ ওরা হচ্ছে এক ধরনের, ওদেরকে যারা বলেছে যে অনুন্নত পর্যায়ে তারা আছে, সেই জন্য তাদেরকে সুবিধাটা দিচ্ছে, মানে তাদেরকে বলা চলে যে ভ্যাকেন্সি আলাদা করে দিচ্ছে। তো এটা যারা না বোঝে তারাই অনেক কিছু বলে ভাই, কিন্তু যার চাকরির দরকার থাকে সে কষ্ট করে কথাগুলো মন দিয়ে যদি শোনো, কাজে লাগবে। অনেক আছে যারা বিয়ে হয়ে গেছে, ছেলে বলো মেয়ে বলো, চেষ্টা করছে, বয়স আছে, চাকরি পেয়েছে, চাকরি করছে। আর যাদের করার ইচ্ছা নেই তাদেরকে কিছু বলারও ইচ্ছা নেই, ঠিক আছে? তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নতুন ভিউয়ার্স হলে লাইক কমেন্ট করে যাবে।